নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে চোখ রাখছি খবরে। 28 ঘন্টা শেষে বৃহস্পতিবার বিকেল 4টে ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ হতেই তৈরি হলো ইতিহাস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন এক্সিয়াম মিশন 4 এর সদস্যরা, যাদের মধ্যে অন্যতম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই প্রথম কোনো ভারতীয় অর্জন করলেন এমন কৃতিত্ব। ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। 28 ঘন্টা শেষে বৃহস্পতিবার বিকেল 4টায় ড্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ হতে তৈরি হলো ইতিহাস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন এক্সিয়াম মিশন 4 এর সদস্যরা। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খ্যাতি অর্জন করলেন শুভাংশু শুক্লা। এর আগে 1984 সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। 4 দশক পর শুভাংশু শুক্লার এই যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় উন্মোচন করল এক নতুন দিগন্ত। বৃহস্পতিবার অর্থাৎ 25 জুন বিকেল 4:01 স্পেস এক্সের পরিচালিত এক্সিম মিশন 4 সফলভাবে পৌঁছে যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযানটি। এই মিশনের মাধ্যমে তাদের পঞ্চম এবং শেষ ক্রিউ ড্রাগন ক্যাপসুল গ্রেসের অভিষেক করে স্পেসএক্স। এই মিশনে রয়েছেন মোট 4 জন মহাকাশযানী। তাদের মধ্যে শুভাংশু শুক্লা দায়িত্ব পালন করছেন মিশনের পাইলট হিসেবে। মিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটস, যিনি বর্তমানে এক্সিয়াম স্পেসের মানব মহাকাশ কর্মসূচির পরিচালক। এছাড়া রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার পোল্যান্ডের স্লোভোজ উইজোনাস্কি ভিসোনিয়েসভোস এবং হাঙ্গেরির তিবর কাকু। দারুণ এক যাত্রা। এটি শুধু আমার নয়, ভারতের মানব মহাকাশ অভিযানেরও সূচনা হলো এর মধ্য দিয়ে, জানিয়েছেন শুভাংশু শুক্লা। ভারত এখন পর্যন্ত প্রায় 584 কোটি টাকা খরচ করেছে এই মিশনে। এর মধ্যে শুভাংশু এবং তার ব্যাকআপ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নারায়ণের প্রশিক্ষণের খরচও অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ, সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য ব্যয় করা হয় এই অর্থ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর চারপাশের ঘুরতে থাকা একটি বৃহত্তম মহাকাশযান। এর মধ্যে থেকে মধ্যাকর্ষণে পরীক্ষা নিরীক্ষা করেন মহাকাশচারীরা। প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে ভ্রমণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। প্রতি 90 মিনিটে পৃথিবীর চারপাশে একটি কক্ষপথ সম্পূর্ণ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। যৌথভাবে 5টি মহাকাশ সংস্থা একসাথে তৈরি করেছে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। 1998 সালের নভেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল স্টেশনটির প্রথম অংশটি। এই মিশনকে তাদের 2027 সালে পরিকল্পিত গবেষণাযান অভিযানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। প্রায় 14 দিন ধরে ISS এর অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবে মহাকাশচারীদের এই দলটি। ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের সম্ভাবনাকে আরো জোরদার করলো এই ঐতিহাসিক মিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত বছর থেকে এই বছরে রাজ্যের বাজেট বৃদ্ধি পেয়েছে 4,000 কোটি টাকা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8,000 কোটি টাকা। অর্থাৎ আত্মনির্ভরতার পথে চলছে ত্রিপুরা। বিশাল করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত বছর বাজেট ছিল 27,000 কোটি টাকা। এবছর তা 4,000 কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে মোট 32,000 কোটি টাকায়। এক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8,000 কোটি টাকা, অর্থাৎ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। বৃহস্পতিবার বিশালগড়ে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে রাজস্ব আদায় 236% বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে করের যায়, আমরা যে ট্যাক্স, আমরা একটা হচ্ছে নিজস্ব কর আর কর বহির্ভূত যে কর আছে, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে 236% ইনক্রিজ করেছে এবার। কারণ আপনার কাছে পয়সাও থাকতে হবে, পয়সা না থাকলে আপনার কিভাবে কাজ করবেন? এতগুলো প্রকল্পের উদ্বোধন করলাম, পয়সা থাকতে হবে।
তো এখানে 236% আপনার সেই রাজস্ব আদায় আমাদের হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে সার্বিক উন্নয়নের জন্য আমরা গত যে বাজেটে আমরা ছিল প্রায় 27,000 কোটি টাকা, আর এবার আমরা 34,000 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। এটা কি করে সম্ভব হলো? এটা এই কারণে সম্ভব হলো যে কেন্দ্রীয় সরকার দেখেছে ওনারা প্রতিটা পয়সা যেভাবে কাজ করছেন, যেভাবে তার ইউটিলাইজ করছেন, এর জন্য প্রায় 4,000 কোটি টাকা জাম করে আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো 32,000 কোটি টাকা যে আমরা জাম করে আমরা করলাম, সেটা আগামী দিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আরও যাতে বেশি করে আর বাজেট বাড়াতে পারি, মানুষের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি। আমাদের যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বেশি না বাড়াই, তাহলে বাইরের থেকেও মানুষ আসবে না এবং বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোও সম্ভব হবে না। এর জন্য প্রায় 8,000 কোটি টাকার মতো এবার আমরা বাজেটে রেখেছি। এখানে আমাদের আত্মনির্ভর যে এত বাজেট যে আমরা বাড়লাম, এতে একটাই প্রমাণ হয় যে আমরা কিন্তু সেলফ রিলায়েন্স আমরা অনেকটা বেশি আমরা হতে পেরেছি। মহিলাদের ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে ত্রিপুরা রাজ্য রাইফেলসে গঠন করা হবে একটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। এক্ষেত্রে নিয়োগ করা হবে মহিলাদেরও বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 33% রিজার্ভেশন আজকে পার্লামেন্টেই হোক, অ্যাসেম্বলিতেই হোক, তাদের রিজার্ভেশন রাখা হয়েছে। আমাদের এখানে 33% রিজার্ভেশন রাখা হয়েছে আমাদের ত্রিপুরাতে চাকরির ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে আমরা ডিগ্রি কলেজে কোনো রকম ফিস যাতে না দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের রাস্তাঘাটে যাতে মেয়েদের এবং বাচ্চাদের, মায়েদের, তাদের যাতে অন্য যে নর্মাল যে শৌচালয়গুলো আছে সেখানে না যেতে হয়, তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। সেটাকে বলে পিঙ্ক টয়লেট, দূর থেকে দেখলে বোঝা যাবে, তার ব্যবস্থা আমরা করছি। যদি সরকারি কোনো স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের জন্য রাখতে হবে। এরকম অনেক আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি। মহিলাদের জন্য আমরা সমস্ত 8টা ডিস্ট্রিক্ট আছে, তাদের নিরাপত্তার জন্য 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো শুধু মহিলা দ্বারা পরিচালিত আমরা আমাদের সরকার সেখানে মহিলা পুলিশ থানা আমরা করেছি। মহিলাদের 137 জন টিএসআর এর মধ্যে ভর্তি হয়েছে। এখন যেহেতু 33% রিজার্ভেশন হয়েছে, তাতে করে আরও আগামী দিন এই টিএসআর এর মধ্যে ভর্তি হবে। আমাদের এর মধ্যে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে যে আমি 2টো আইআর ব্যাটালিয়ন টিএসআর এর জন্য চেয়েছিলাম, সেখানে উনি একটা দিয়েছেন। সেখানেও তারা যেহেতু মহিলারা সেখানে স্থান পাবেন। 2025 সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে প্রায় 700 কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বিশালগড়ে মোট 7টি প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একই দিনে মধুপুরে করেন নতুন বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। সবগুলি প্রকল্পে মোট ব্যয় ধার্য করা হয়েছে 32 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক কর্মচারীদের জন্য ট্রান্সফার পলিসি প্রণয়ন করবে রাজ্য সরকার। মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সুষ্ঠু ট্রান্সফার পলিসি প্রণয়ন করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে রিফর্ম এবং পারফর্মের উপর ভিত্তি করে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন। আগে এখানে যারা অনেকে টিচার আছেন, আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন, সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক, সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম। চাঁদা দিতে হবে, আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই। যাদের যোগ্যতা আছে, আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সবাই যেন সব জায়গায় যায়,
এবং সেই ব্যবস্থাও আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে। এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয়, তার বাড়িতে যদি ক্যান্সার, সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব, কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না। এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার, সেই কাজটা আমরা করছি। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। HIV এইডস এর ক্ষেত্রেও সচেতনতা গড়ে তোলার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ত্রিপুরাতে আজকে আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এখন থেকে যারা গার্জিয়ানরা আছেন, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে আমি বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে। কোথাও অ্যাবসেন্ট থাকে তাদের সম্পর্কে খবর রাখা, কোনো অ্যাবনর্মালিটি যদি দেখা যায় তাদের প্রতি নজর রাখা, কেন এরকম হচ্ছে। ত্রিপুরাতে এখন পজিশন যে ড্রাগ এডিক্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে। আমরা কিছুদিন আগে বিধানসভার মধ্যে সমস্ত MLA-দের নিয়ে আমরা বৈঠক করেছি। সমস্ত জনপ্রতিনিধিগণ সমস্ত জায়গায় যাবে, সেখানে গিয়ে এই ড্রাগ অ্যাবিউজ সেই সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। এখানে আমরা জানি শুধু ড্রাগ অ্যাবিউজের সাথে সাথে আরেকটা যে একটা বিরাট সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে HIV ইনফেকশন। এবং HIV ইনফেকশন যদি প্রথমেই আমরা তার ট্রিটমেন্ট না করাই, তাহলে এইডস হওয়ার প্রবণতা থাকে। আর HIV এবং এইডস একবার হলে, সেই ইনফেকশন যদি একবার হয়, তাহলে কিন্তু আর কোনো দিন তার থেকে বেরোনো যায় না। কিন্তু তাদের যে ভাইরাল লোড, সেটা ওষুধের মাধ্যমে সেটা কমানো যায়। অ্যান্টি রেট্রোভাইরাল যে থেরাপি ট্রিটমেন্ট, সেই ব্যবস্থা আমরা বিভিন্ন হসপিটালে আমরা করেছি। 2025-26 সালে মোট 30টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হবে, যেখানে ধার্য করা হয়েছে 264 কোটি টাকা। এই ক্ষেত্রে গত মে মাসে মোট 8 কোটি টাকা ব্যয় করে 5টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের সমাজ এবং দেশ সম্পর্কে সচেতন হবার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক এবং রেলপথে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার সুযোগ নিতে শুরু করেছে বিমান পরিবহনকারী সংস্থাগুলো। এক্ষেত্রে আগরতলা, গুয়াহাটি, কলকাতা রুটে টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে বিমান পরিবহনকারী সংস্থাগুলো। সড়ক এবং রেলপথে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। আসামের কাছাড় জেলায় একটি লোহার সেতু ভেঙে পড়ায় এবং আসামের ডিম হাসাও জেলার পাহাড়ি রেলপথ বিপর্যস্ত হয়ে পড়ায় সড়ক এবং রেলপথে অবরুদ্ধ হয়ে আছে ত্রিপুরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াত মূলত নির্ভর হয়ে পড়েছে বিমানের উপর। সুযোগে লাগাম ছাড়া যাত্রী ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে আকাশ এয়ারলাইন্সের একটি 172 আসনের বোয়িং বিমান গুয়াহাটি থেকে সরাসরি এসেছে আগরতলায়। যদিও বেঙ্গালুরু থেকে ভায়া গুয়াহাটি হয়ে এসেছে এই বিমানটি। আকাশের এই বিমানে বৃহস্পতিবারের জন্য আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন, প্রতি টিকিটে তাদের গুনতে হয়েছে 12,875 টাকা করে। গুয়াহাটি থেকে বৃহস্পতিবার সরাসরি আগরতলায় আসতে আর কোনো বিমান না থাকায় ইন্ডিগোর 180 আসনের একটি বিমানের গুয়াহাটি থেকে কলকাতায় এসে তারপর বিমান পরিবর্তন করে ইন্ডিগোরেই অপর বিমানে আগরতলায় আসার সুযোগ থাকলেও এই বিমানের ভাড়াও চড়া। প্রায় 2 ঘন্টা 25 মিনিট কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় থাকার পর মিলে এই বিমানে আগরতলায় আসার সুযোগ। ফলে ইন্ডিগোর এই লিঙ্ক বিমানে বৃহস্পতিবার আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন তাদের ভাড়া গুনতে হয়েছে প্রতি টিকিটে 10,564 টাকা। আগরতলা থেকে সরাসরি বিমানে গুয়াহাটি যেতেও চড়ছে ভাড়া। আগরতলা থেকে বৃহস্পতিবার গুয়াহাটি যেতে যারা টিকিট নিয়েছেন ইন্ডিগোর বিমানে তাদের ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি 4,768 টাকা। এয়ার আকাশার বৃহস্পতিবারের জন্য গুয়াহাটিগামী বিমানের টিকিটের জন্য ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি 5,559 টাকা।
সড়ক ও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগরতলা গুয়াহাটি রুটের উভয় দিকে যাতায়াতে বিমানের ভাড়া অর্থাৎ টিকিটের মূল্য ক্রমেই আরও প্রতি মুহূর্তে বেড়েই চলবে বলে আশঙ্কা যাত্রী সাধারণের। সড়ক ও ট্রেন চলাচল আপাতত অবরুদ্ধ হয়ে থাকায় গুয়াহাটি ও আগরতলায় আটকে আছেন বহু মানুষ। যাত্রী পরিবহনের চাপ বিমানের উপর পড়ায় এবং এই রুটে বিমান উড়ানের স্বল্পতায় এখন যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে রাজ্যের মানুষকে। এদিকে গুয়াহাটি দিয়ে যাতায়াতে চরম বেহাল পরিস্থিতি দেখা দেওয়ায় এর প্রভাব পড়ছে আগরতলা কলকাতা রুটের উপর দিয়ে যাতায়াতে। এদিকে লামডিং বদরপুর হিল সেকশনে ধসে পড়া মাটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রায় 100 মিটার জায়গা থেকে মাটি সরানোর কাজ সম্পন্ন হলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কিছু ট্রেনের যাত্রা পুরোপুরি বা আংশিক বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক্ষেত্রে বাতিল করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 26 জুনের আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন এবং 27 জুনের গুয়াহাটি আগরতলা ট্রেন। আগরতলা থেকে আংশিক বাতিল ট্রেনগুলির মধ্যে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুমের পরিবর্তে বৃহস্পতিবার রওনা হয়েছে লামডিং থেকে। আগরতলা লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস আগরতলার পরিবর্তে যাত্রা শুরু করে কামাখ্যা থেকে। রেল পথের পাশাপাশি সড়ক পথেও বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নেশা এবং বিভিন্ন ওষুধের অপব্যবহারের কারণে উদ্বিগ্ন চিকিৎসকরা। নষ্ট হয়ে যাচ্ছে দেশের যুব সমাজ তথা দেশের ভবিষ্যৎ। সচেতনতা গড়ে তুলতে র্যালির আয়োজন করল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। নেশা এবং মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ওষুধের অপব্যবহারও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক সমাজ। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। এদিন সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি সচেতনতার র্যালি। নেশার পাশাপাশি ওষুধের অপব্যবহারের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। এতে সক্রিয় ভূমিকা পালন করছে অপরাধীরা। বন্ধ করতে হবে এর সাপ্লাই চেইন বলে এদিন জানিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। এর পাশাপাশি রাজ্যে ক্রমবর্ধমান এইডস এবং হেপাটাইটিস রোগ সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে এই সংগঠন। ব্যবহার তার যে শুধু অপব্যবহার করছে ওকে ধ্বংস করছে না, ওর পরিবারকে ধ্বংস করছে, ওর কেরিয়ার নষ্ট করছে, অর্থনীতি নষ্ট করছে এবং এটা ওকে উদ্বুদ্ধ করছে কিছু মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার জন্য। কাজেই এর থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, সচেতনতাই একমাত্র আমাদের হাতিয়ার এবং এর প্রতিকার যদি আমরা না করি, আমাদের বেস্ট ইনভেস্টমেন্ট এখন বলা হচ্ছে যে টু প্রিভেন্ট এই ধরনের ওষুধের অপব্যবহার। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা সাপ্লাই চেইন ব্রেক করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ড্রাগ অ্যাভেলেবল থাকবে, এটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এবং না করা। বাজারে গেলেই আপনি প্লাস্টিকের জিনিস পান। যতক্ষণ অবধি আমি সোর্সকে ধ্বংস না করব, ড্রাগের পাচারকে বন্ধ না করব, ততক্ষণ অবধি আমরা যতই সচেতন করি এই কিন্তু চলতে থাকবে, বিভিন্ন রূপে চলতে থাকবে এবং তার ফলস্বরূপ আমরা দেখছি আগে আমাদের রাজ্যে চ্যালেঞ্জ ছিল শুধু এইচআইভি, এখন চ্যালেঞ্জ হচ্ছে ট্রিপল ডিজিজ আমরা যেটাকে বলি। আগে শুধু এটা এইচআইভিতে সীমাবদ্ধ নয়, এটা হেপাটাইটিস বি পরিসংখ্যান বাড়ছে, হেপাটাইটিস সি পরিসংখ্যান বাড়ছে এবং খুব খুব টেন্ডার এইজ যেটাকে বলি, স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং, আর্লি কলেজ গোয়িং বাচ্চারা কিন্তু এর শিকার হচ্ছে, অনেককে মৃত্যুবরণ করছে। রাজ্যে নেশার গ্রাসে আবদ্ধ হচ্ছে যুব সমাজ। নষ্ট হয়ে যাচ্ছে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। আইনের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলাই এই র্যালির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। আমাদের সমাজের সকলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে, সারা দেশকে যেভাবে গ্রাস করছে, তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে। কারণ আমাদের যুব সমাজই হলো আমাদের দেশের সম্পদ এবং তারাই যদি ধীরে ধীরে এই নেশার মধ্যে যুক্ত হয়ে পড়ে, তাতে শুধু একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না, তার ব্যক্তির সাথে থাকা পরিবার, সমাজ এবং দেশও কিছুটা হলেও অন্ধকারের দিকে যায়। তো আসুন আমরা সবাই মিলে এই দিবসটাকে এভাবে পালন করি। সেটা শুধু আজকের দিন বলে চলবে না, এটা আমাদের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের দরকার একটু সচেতনতা
আমরা আশপাশে যদি দেখতে পাই। নেশা এবং এইডস এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে মিশন মোডে কাজ করার জন্য আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। মাদক বিভিন্ন ওষুধের অপব্যবহারের কুপ্রভাব নিয়ে বিশেষ করে যুব সমাজের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই র্যালির আয়োজন করে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শেষ হয় র্যালিটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কোলন ইন্টারপোজিশন সার্জারিতে অভূতপূর্ব সাফল্য পেলেন রাজ্যের জিবি হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। অভূতপূর্ব সাফল্য পেলেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। সফলভাবে একটি কোলন ইন্টারপোজিশন সার্জারির মাধ্যমে একজন রোগীর ক্ষতিগ্রস্ত খাদ্যনালীর পরিবর্তে তাঁর কলোনির একটি অংশ প্রতিস্থাপন করা হয়েছে। ত্রিপুরায় এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম বলে জানিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। গত বছরের মার্চ মাসে তাঁর ছোট ভাইয়ের সাথে ঝগড়ার পর রাবার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত ফর্মিক অ্যাসিড পান করে ফেলেন সিপাহীজলা জেলার মধুপুরের কোয়াঢেপার বাসিন্দা 23 বছর বয়সী প্রসেনজিৎ দাস। তাঁকে তাৎক্ষণিকভাবে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা দেখতে পান অ্যাসিডের কারণে মারাত্মকভাবে পুড়ে গিয়ে এবং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার খাদ্যনালী। 1.5 বছরেরও বেশি সময় ধরে ঠিকমতো ভাত খেতে বা জল খেতে পারলেন না প্রসেনজিৎ। রোগী প্রথমে 2025 সালের জানুয়ারিতে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার মৃণাল দেববর্মার কাছে রিপোর্ট করেন। 2025 সালে 3রা জুন তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। ডাক্তার মৃণাল দেববর্মা একটি এন্ডোস্কোপি করেন এবং খাদ্যনালীতে শনাক্ত করেন একটি শক্ততা। প্রতি 3 সপ্তাহে বারবার খাদ্যনালী প্রসারণের চেষ্টা করা হয়, যার ফলে সাময়িকভাবে তরল গ্রহণ করা সম্ভব হয়, কিন্তু অবশেষে কার্যকর হয়নি প্রক্রিয়াটি। অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাকে তার অন্ত্রে ঢোকানো একটি নলের মাধ্যমে খাওয়ানো হয় তরল। শেষে খাদ্যনালী বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কলনের একটি অংশ খাদ্যনালী পুনর্গঠনের জন্য ব্যবহার করা হয়, যা বুকের মধ্য দিয়ে যায়। ত্রিপুরায় এই অত্যন্ত জটিল এবং প্রথম ধরনের অস্ত্রোপচারটি জিবিপি হাসপাতালের কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি অপারেশন থিয়েটারে সফলভাবে সম্পাদিত হয় 5 জুন 2025-এ। বিশেষ সাফল্য যেটা আগে কখনো হয়নি, এবারই প্রথম হলো। সেটা হলো 30 বছরের একজন যুবকে, যিনি আমাদের রাবার প্রসেসিং এর যে অ্যাসিড হয়, ফর্মিক অ্যাসিড, সেই অ্যাসিড খেয়েছিলেন প্রায় 1.5 বছর আগে, এবং তারপরে থেকে ওনার নিয়মিত খাওয়া দাওয়া খুবই অসুবিধা হচ্ছিল এবং অলমোস্ট উনি খেতেই পারছিলেন না। তো গত জুন মাসের 3 তারিখ আমাদের এখানে আসেন। এর আগেও এসেছেন, বিভিন্ন প্রিপারেশন হয়েছে। 3 মাসে আমাদের গত 3 জুন আমাদের এখানে এসে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে আমাদের এই 2 ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোসার্জারি ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট এবং সিটিভিএস ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট, ওনারা মিলে ওনার একটা অপারেশন করেছেন, যেখানে যে খাদ্যনালীর উপরের ভাগ, যেটাকে আমরা এক্সোফেগাস বলি, সেটা নষ্ট হয়ে গেছিল বা সেটা ডিফর্ম হয়ে গেছিল, সেটাকে রিপ্লেস করে দিয়েছে খাদ্যনালীর পুরো যে পাচনতন্ত্র আছে তার প্রায় শেষ অংশের একটা অংশ নিয়ে এখানে। সফল এই জটিল অপারেশনের পর এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন রোগী। কথা বুঝতে পারবে নি? তোমার নাম, বাড়ি কোন জায়গায়? এই পদ্ধতির জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ছিল, কারণ কলন অংশটি বুকের মধ্য দিয়ে হৃৎপিণ্ডের সামনে এবং গলা পর্যন্ত যেতে হতো, যাতে নিরবচ্ছিন্ন রক্ত প্রবাহ নিশ্চিত করা যায়, যাতে এটি একটি প্রাকৃতিক খাদ্যনালীর মতো কাজ করতে পারে বলে এদিন জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে। তিনি ধীরে ধীরে তরল খাবার মুখে খাওয়া শুরু করেছেন। কিছুদিনের মধ্যেই একটি বেরিয়াম সিটি স্ক্যানের পরিকল্পনা করা হয়েছে, তারপরে রোগীকে পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে, সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডিডব্লিউএস দপ্তরে নিম্নমানের জল সরবরাহের কারণে শহরের একটা অংশে জন্ডিসের প্রাদুর্ভাব হয়েছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার আক্রান্ত এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বেশ কিছুদিন ধরে জলবাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মাস্টারপাড়া এলাকায়। নতুন করে DWS থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেই জল খেয়েই জন্ডিসের প্রাদুর্ভাব সেই এলাকায় দেখা দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নেতাজি চৌমুনি থেকে শুরু করে মানে এটাকে বলে ওয়েস্টার্নের গলি, এর থেকে মাস্টারপাড়া অবধি এই সম্পূর্ণ এলাকা গত বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটারবর্ন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিসে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি, এই যে DWS থেকে যে নতুন ওয়াটার কানেকশানগুলি আসছে বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জন্ডিসে আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে এ ব্যাপারে অভিহিত করা হচ্ছে। লিকেজ আছে, কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে। লিকেজে বিভিন্ন নর্দমা নালার জল সব মিলেমিশে একাকার। এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা, এতে একটা বড় ধরনের গরম থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এদিন বাড়ি বাড়ি যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। যারা আক্রান্ত হয়েছে তাদের সবারই অভিযোগ পরিশোধিত পানীয় জলের নামে নিম্নমানের জল সাপ্লাই দেওয়ার জন্যই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্ষার নোংরা জল পরিশোধিত জলের সঙ্গে মিশে বাড়ি বাড়ি যাওয়ার ফলে এই রোগের প্রাদুর্ভাব বলে জানিয়েছেন আশিস কুমার সাহা। অবিলম্বে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বেশ কিছুদিন ধরেই তাদের এই রোগে তাদেরকে আক্রমণ করেছে। কেউ কেউ কিছুটা খানিকটা সুস্থ হয়েছেন, অনেকেই অসুস্থতা নিয়ে এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তো এদের দ্রুত সুস্থতা বা আরোগ্য কামনা করছি। সাথে সাথে আমি DWS-এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে অবিলম্বে এই অঞ্চলে এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে ড্রিঙ্কিং ওয়াটার এটা সাপ্লাই হচ্ছে, এটাকে কিভাবে পরিশ্রুত করা যায় এবং এতে পরিকাঠামোগত যে ত্রুটি, এই ত্রুটিগুলি সারাইয়ের জন্য আমি তাদের সঙ্গে কথা বলব। সম্প্রতি বর্দোয়ালি, অরুন্ধতিনগর টাউন, প্রতাপগড় ইত্যাদি এলাকায় দেখা দিয়েছে জন্ডিসের প্রাদুর্ভাব। জন্ডিস দেখা দিলে রক্তে বেড়ে যায় বিলিরুবিনের মাত্রা। এই ক্ষেত্রে ত্বক এবং চোখ হয়ে যায় হলুদ। হেপাটাইটিস A এবং E ভাইরাস দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়। লিভারের সংক্রমণ ঘটায় এই ভাইরাসগুলো এবং সৃষ্টি করে জন্ডিস সহ লিভারের প্রদাহ। এই ক্ষেত্রে নিরাপদ খাদ্য ও জলের স্বাস্থ্যবিধি অনুশীলন এবং জন্ডিসের জন্য চিকিৎসা সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলিত এবং উপজাতিদের উপর ভারতীয় জনতা পার্টির বঞ্চনা এবং নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলে আক্রমণের শিকার হতে হলো বিধায়ক সুদীপ রায় বর্মনকে। এর তীব্র নিন্দা জানাচ্ছে দল। বৃহস্পতিবার বিক্ষোভ সংগঠিত করে এমনটাই জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন পোস্ট অফিসে চৌমুহনীতে আয়োজিত হয় এই বিক্ষোভ মিছিল। উল্লেখ করা যেতে পারে, জনজাতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করে বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা। তারা অপমান করেছে, তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, প্রতিবাদের জন্য যখন আদিবাসী সমাজকে যখন তারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখেন, তখন একটা বিভ্রান্তিকর বক্তব্য রেখে রাজ্যের বিজেপির জনজাতির নেতারা দেখা যায় সুদীপ বাবুর আবাস, যেটা সরকারি হোস্টেল, MLA-দের আবাসিক হোস্টেল, সেখানে গিয়ে তারা নগ্ন আক্রমণ করেন। পুলিশের সামনেই এই
এমএলএ হোস্টেলে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে তাদের লক্ষ্য ছিল। কারণ আমরা দেখেছি যখনই কোনো বাস্তব ঘটনা, কোনো আদিবাসী দলিত পশ্চাৎপদদের বিরুদ্ধে যখন কংগ্রেস নেতৃত্ব কথা বলে, কংগ্রেস নেতৃত্বের ভাষা স্তব্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বের উপর হামলা সংঘটিত হয়। এমনি একটি হামলার ঘটনা জনজাতিরা করেছে, যার তীব্র নিন্দা প্রদেশ কংগ্রেস সহ এই রাজ্যের সমস্ত বিরোধী দল তারা আজকে খুবই ফেটে পড়েছে। আজকে আমাদের রাজ্য জুড়ে ড্রাগের নেশা সর্বনাশা, এতে ধ্বংস হয়ে যায় পরিবার। ভাষণ নয়, নিজের চোখে দেখা ঘটনা গল্পের ছলে উদয়পুরের স্কুল পড়ুয়াদের সামনে তুলে ধরলেন জেলা শাসক তরিৎকান্তি চাকমা। নেশার কবলে পড়ে প্রথমে মৃত্যু হয় তার এই গ্রামের অত্যন্ত গরিব পরিবারের এক প্রতিবেশীর। পরবর্তী সময়ে এইডস আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। বর্তমানে নবজাতক শিশুকন্যা ও জন্মসূত্রে আক্রান্ত HIV ভাইরাসে। নিজের চোখে দেখা করুণ এই কাহিনী যুব সমাজের কাছে তুলে ধরলেন IAS তরিৎকান্তি চাকমা। নেশামুক্ত সমাজ গড়ার প্রয়াসে আয়োজিত হয় এই অনুষ্ঠান। উল্লেখ করা যেতে পারে তরিৎকান্তি চাকমার পৈতৃক বাড়ি সাবরুম মহকুমায়। Okay, he married a girl and who was also small in age. They got a kid also, small girl. Chotto mein ekta hoyeche. Okay, but he doesn't care. He used to inject drugs. Bhai bondhu, ami je injection er drug nebo, arojon dile bole bhai bondhu dormendra hoyeche, mane Amita Bachchaner moto scene hoye jay. दोस्ती और भी दोस्ती बढ़ जाता है खून की तरफ से। तो बेसिकली কি হয়েছে, those things are there prevalent. তারপর এই যে লোকটা ব্যাঙ্গালোরে মারা যায়, the parents didn't have the money to bring the dead body home, so they said let him be buried or let him be burned in Bangalore itself. We doesn't need to bring him because bringing a dead body is more costly. It may cost around 60-70,000. The dead body Bangalore থেকে আনা, it costs around 60-70,000. We doesn't have that money. Such is the condition of the poorest and poor section of the society, and they are inclined for this drug and all. কারণ মধ্যে কি মনে হয়, একটা ড্রাগ মারবো তারপর আমাদের তো মতলব সুকুনই সুকুন, জান্নাত মিল গয়া। As if like that, it doesn't happen that way. So that particular person died. কেন বলছি এটা, just last Sunday his wife died. তার বউ মারা গেছে। I came to know from my mother who called me and said like, বাবু ওই যে তোমাদের যে ছোট ভাই ছিল, পাড়া প্রতিবেশী তো ছোট ভাই মতো, তার বউ মারা গেছে। And leaving behind one 3 years old small kid. Okay, কেন মারা গেছে? AIDS হয়েছে। If the guy is having AIDS, then obviously the wife may also be contracting AIDS, right? Now I was so worried. I have called another of my, like জানাশোনা আমার মনে একজন ডক্টর আছে, আমি বললাম আপনি কাইন্ডলি ওই মেয়েটার, ছোট মেয়েটার একটু AIDS টেস্ট করেন লাস্ট সানডে। তো তারা টেস্ট করলো, তো বলছে তারপর টেস্ট, আমি তো সারাদিন ভাবছি আজকে টেস্টের রেজাল্ট আসবে, কি হবে, মেয়েটা যদি AIDS হয়ে যায় তার তো কোনো রকমের মানে দোষ নাই। বাবা করেছে, AIDS নিয়েছে, সেটা তার বউকে দিয়ে দিয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে গোটা রাজ্যে স্পেশাল ড্রাইভ চলছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর। এক্ষেত্রে সফলতা মিলেছে বলেও জানিয়েছেন ট্রাফিক এসপি। শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। যে সমস্ত যানবাহনের সঠিক কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দায়ের করা হয় মামলা। বৃহস্পতিবার উত্তর গেট, আরামেশ চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে অভিযানে নামে এ কথা বলেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। এদিন আগরতলার উত্তর গেট, আরামেশ চৌমুহনী, এডিনগর, পোস্ট অফিস চৌমুহনী এবং আশ্রম চৌমুহনীতে একসঙ্গে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে 26টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর। এছাড়া নম্বর প্লেটে কারচুপি করা হয়েছে এমন 65টি যানবাহনকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক এসপি। 9 तारीख से ही स्पेशल ड्राइव चल रहा है। जो नॉन स्टैंडर्ड प्लेट्स हैं, फेक नंबर प्लेट्स हैं, जो मॉडिफाइड साइलेंसर्स हैं और जो लोग टैंपरिंग करके रखते हैं नंबर प्लेट्स में और शॉर्ट परमिट वायलेशन करते हैं,
और अदर एमडी एक्ट रूल्स का वॉयलेशन करते हैं उन सबके अगेंस्ट में एक साथ स्पेशल ड्राइव चल रहा है। आज हमारा स्पेशल ड्राइव पूरे अगरतला में, पूरी सिटी में एक साथ चल रहा है 5 सेक्टर्स में। और आज का हमारा ये अभी तक का हमारा जो एक्शन है उसमें 635 नॉन स्टैंडर्ड नंबर प्लेट्स को हमने डिटेक्ट किया है और चालान और नोटिस इनके अगेंस्ट में इशू हमने किए हैं। 26 मोटर बाइक्स को हमने सीज किया है। और आज का जो हमारा एक्शन है उसमें हमारा 5 लोकेशन पर ये चल रहा है। नॉर्थ गेट में चल रहा है, RMS चौमुनी में चल रहा है, आश्रम चौमुनी में चल रहा है, AD नगर में और पोस्ट ऑफिस, यहाँ पे सब जगह पे एक साथ हमारा स्पेशल ड्राइव चल रहा है। आज हमने 55 नंबर प्लेट्स को, जो नॉन स्टैंडर्ड नंबर प्लेट्स या फेक नंबर प्लेट्स है, उनको आइडेंटिफाई किया है और उनको सीज किया है। और अभी हम लोग हमारा एक्शन कंटिन्यू रखेंगे, आगे भी एक्शन इसी तरीके से चलता रहेगा। রাজ্য সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যৌথ সার্ভে করা হয়েছে। এই ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপও, বাড়ানো হয়েছে নাকা। এছাড়া সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে গোটা রাজ্যেই চলছে স্পেশাল ড্রাইভ, জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির। त्रिपुरा में ही जो एक्सीडेंट प्रोन एरियाज हैं, ब्लैक स्पॉट्स हैं, वहाँ पर जॉइंट टीम से सर्वे कराया गया है कि क्या क्या इशू हैं, किस वजह से वो हो रहे हैं और रोड इंजीनियरिंग का क्या प्रॉब्लम है, इल्यूमिनेशन का कोई इशू है, कोई कर्व है या फिर ओवर स्पीडिंग है। ये सारे इश्यूज हम लोग पता लगा रहे हैं। उसके बाद में कंसर्न डिपार्टमेंट से बात करके वहाँ पर एक वो एक्शन लिए जाएंगे, करेक्टिव एक्शंस। और उसके अलावा हम लोगों ने नाका भी एस्टेब्लिश किए हैं पूरी सिटी में और बाकी त्रिपुरा स्टेट में जो इंटरलिंकिंग रोड्स वगैरह सब हैं उन सब पे नाका भी एस्टेब्लिश किया है। इंटरसेप्टर व्हीकल्स का हम लोग यूज़ कर रहे हैं और हमारा स्पेशल ड्राइव जो है वो रेगुलर चल रहा है। पूरे त्रिपुरा स्टेट में शाम को 6 से 8 बजे तक स्पेशल ड्राइव चलता है और उसका काफ़ी अच्छा रिजल्ट भी है। उसकी वजह से फैटल एक्सीडेंट्स और फैटेलिटी में काफ़ी कमी आई है। पिछले साल के तुलना में इस साल में रोड एक्सीडेंट का क्या? हाँ, ये डाटा आपको हम लोग दे देते हैं। पिछले साल का जो एक्सीडेंट था उसके बाद में ये टोटल RTAs जो है 11% कम हुए हैं, लेकिन फेटल RTA 32% में कम हुआ है, 32% कम हुआ है। और फैटेलिटी जो है, नंबर ऑफ डेथ है, वो 34% लेस हुआ है। तो हमारा एक्शन जो है वो कंटिन्यू है और आगे भी इसी तरीके से चलता रहेगा। শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই ধরনের অভিযান জারি থাকবে বলে এদিন জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার সংখ্যা গত বছরের তুলনায় এবছর 13% এরও বেশি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনার শিকারদের নগদহীন চিকিৎসার জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা নির্ধারিত হাসপাতালে পাবেন 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা। এই প্রকল্পটি সড়ক দুর্ঘটনার শিকারদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানের মাধ্যমে জীবন বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনঔষধি কেন্দ্র চালু করার বরাত দেওয়া হলেও আজও জনঔষধি কেন্দ্র চালু হয়নি ঊনকোটি জেলা হাসপাতালে। প্রেক্ষিতে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বন্ধ ঊনকোটি জেলা হাসপাতালের জন ঔষধি কেন্দ্র। রাজ্য সরকার নির্ধারিত মূল্যে জেনেরিক ঔষধ প্রদানের লক্ষ্যে জন ঔষধি কেন্দ্র চালুর উদ্যোগ নিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ঊনকোটি জেলা হাসপাতালে। গত 27 মার্চ 2025 তারিখে টেন্ডার পেয়ে ব্যবসায়ী নুরুল আমিন খাদিমকে জন ঔষধি কেন্দ্র চালু দেওয়া হয় নির্দেশ। 27 জুনের মধ্যে খোলার কথা ছিল জন ঔষধি কেন্দ্র, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি এই জন ঔষধি কেন্দ্র। এই পরিস্থিতিতে প্রাপক এখনো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি বলে অভিযোগ বিভিন্ন মহলের। এমনকি হাসপাতালের সামনে তার একটি ফার্মেসি রয়েছে, যা থেকে ব্যবসায়িক স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করছেন বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিকে জন ঔষধি কেন্দ্র চালু না হওয়ার কারণে 28 জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং DHS এর নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কেন খোলা হয়নি এই বিষয়ে একটু আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে, তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই 27/3/2025।
তো তারপরের থেকে ওর 3 মাসের একটা ল্যাগ পিরিয়ড আছে, যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশন করে ওটা স্টার্ট করার কথা। তো ওর কনস্ট্রাকশনের পিরিয়ড এখন 27/6 পর্যন্ত জেনারেলি এই কনস্ট্রাকশনের টাইমটা দেওয়ার কথা। আমি ওকে অলরেডি, ছেলেটা যখন এসেছিল তখন আমরা ওকে বলেছি যদি তুমি 27 তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে শোকজ একটা দেবো, যেটা আমি ফরওয়ার্ড করবো, শোকজের রেসপন্সটা ফরওয়ার্ড করবো, যে আনসারটা থাকবে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে। দেন ডিএইচএস যেই ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা আমি ফলো করবো। জেনেরিক ওষুধ এবং অস্ত্রোপচারে ডিভাইস বিতরণের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র স্থাপনের নির্দেশ রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। এক্ষেত্রে প্রতিটি জেলা হাসপাতালে বাধ্যতামূলকভাবে থাকতে হবে জনঔষধি কেন্দ্র, কিন্তু ঊনকোটি জেলা হাসপাতালে এখনো পর্যন্ত জনঔষধি কেন্দ্র চালু না হওয়ায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ থুবড়ে পড়ে রয়েছে সোনামুড়া থেকে শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম ঝুলন্ত বৃষ্টি। স্কুল পড়ুয়া, কোচিং আঁচা থেকে শুরু করে সাধারণ মানুষের একমাত্র অবলম্বনে বৃষ্টি। প্রথমে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো নৌকা, পরে বহু প্রতীক্ষার পর বাম আমলে 2011 সালে নির্মিত হয় এই বৃষ্টি। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধে হয়েছে। আজ মুখ থুবড়ে পড়ে রয়েছে সেই মাধ্যম। বহুবার জানানোর পরেও কোনো ধরনের সংস্কার ছাড়াই বেহাল দশায় পড়ে রয়েছে বৃষ্টি। হেলদোল নেই প্রশাসনিক তরফে, নীরব ভূমিকায় পালন করে যাচ্ছেন। প্রতিনিয়ত বিপদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে 8 থেকে 80 ঊর্ধ্ব সকলের। অবিলম্বে তার সংস্কার না হলে আন্দোলনে নামবে স্থানীয় বাসিন্দারা বলে জানান তিনি। যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে, তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে এই যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কিছু সময় পরে, 1-2 দিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত আবার সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয়। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন, আমাদের যত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, কেন প্রতিবারই এই কাজটা করা হয় যে বারবারই যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগানো দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কি 2 দিন বাদেই বাসগুলি খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া। আবারও এক হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হতে হলো কাঞ্চনবাড়ি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। রহস্যজনকভাবে মৃত্যু হলো স্কুলের বিজ্ঞান বিভাগের 52 বছর বয়সের সর্দারপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কেশব পাল নামক এক শিক্ষকের। ঘটনার বিবরণে জানা যায়, আচমকা রাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। পরে সেগুন গাছে ঝুলন্ত অবস্থায় হদিশ মিলল তাঁর। বহুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। বহিরাজ্যে চিকিৎসার পরেও লাভ কিছুই হয়নি। হয়তো এই কারণেই তার আত্মহত্যা বলে অনুমান এলাকাবাসী। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও তার এক মেয়ে সন্তান। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয় এবং এলাকাবাসীদের মধ্যে। আত্মহত্যার মূল কারণ কি তা এখনো ধোঁয়াশায়। দুঃখজনক ঘটনা। আজকে ভোরবেলা 4টার দিকে তোমার আমরা কেশব পাল মাস্টার, সায়েন্সের মাস্টার, ওনার স্ত্রী খুঁজিয়া পাইতেছে না বাড়ির থেকে। ভোরবেলা উঠে দেখা বিশ্বনাথ নাই। কৌতুকা থেকে আরম্ভ হয়েছে, পাড়া প্রতিবেশী জমছে, জমিয়া শেষ পর্যন্ত তারে সেগুন গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, খুব ভালো পরিবারের ছেলে আসছিল। বাড়িতে তো কোনো ঝামেলা টামেলা এমনি কিছুই নাই, তার মধ্যে কিছুই নাই। লাগি ঘটনাটা করছে তো বোঝা দিতেছে না। আচ্ছা, কেশব পালজি ওনার বয়স কত হবে? 50-59 এরকমই বয়স। আচ্ছা, উনি কোন স্কুলে চাকরি করতেন? কাঞ্চনবাড়ি স্কুলের সায়েন্সের টিচার। আর বাড়ি কোন এলাকাতে ওনার? বাড়ি তো সাদারপাড় 2 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ডেই বাড়ি। আপনারা প্রতিবেশী? আমরা প্রতিবেশী, পাশের বাড়ি। তো পরিবারে কোনো ধরনের কোনো সমস্যা নাই পরিবারের মধ্যে, আমরা তো সবসময় তার লগে থাকি। আচ্ছা, তো এই ঘটনা শুনে আসলে পুলিশ আইসি না ঘটনা? আমরা জানাইছি থানাতে। এবার ভুতুড়ে কাণ্ড বিদ্যুৎ নিগমের স্মার্ট মিটারে। 200 টাকা বিলের পর 1 লাফে 1 লাখ।
ঘটনার বিবরণে জানা যায়, পূর্বে বিল আসতো 180 থেকে 200 টাকার মধ্যে। 2 মাস পর তা দাঁড়িয়েছে 1 লক্ষের কাছাকাছি বলে জানান সোনামুড়া খেদাপাড়ি এলাকার একজন বিদ্যুৎ ভোক্তা। এলাকার বিদ্যুৎ ভোক্তারা চাইছে স্মার্ট মিটার বর্জন করতে বলেও জানান তিনি। আমার বিল আছে 99,697 টাকা আর বিল লাগাই গেছে 2025-এ 2025-এ স্মার্ট মিটার লাগাইছিস? স্মার্ট মিটার আগে তো ছিল না। আগে এমন বিল আইছে কিনা বেশি? আগে তো বিল আইছে না, আগে তো আইছিল 180 টাকা বা 300 এরকম টাকা আইছে। আর আমার বাবা বিল করতে পেমেন্ট, আমি তো এখন বাড়িতে নাই, এখন একটু অসুবিধা হইতেছে। মানে আপনার হাইয়েস্ট বিল কত আইছে আগে? আগে হাইস্ট বিল 280 টাকা আইছিল একবার। আর সে আর সবটি বাবা পেমেন্ট করতো, আমি তো জানি না। আবার সেই জায়গায় আবার অসুস্থ কারণে আমি এখন পেমেন্ট করতে পারছি, বাড়িতে ছুটি দেওয়ার পরে আমি পেমেন্ট করতে পারছি। সেই জায়গায় তাই দেখেন কত। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।